প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায়, ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে এসে বলল, অমন বলবেন না, পাথর কি মশাই, শ্রী বিষ্ণু, সাক্ষাৎ দেবতাজি, ত্রিলোকেশ্বর শিব। উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমি হেসে ফেললাম। ওর তল নেই না। এবার সে একটু কুণ্ঠিত হয়। ওর তল নেই না। ত্রিলোকেশ্বর শিব। উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমি হেসে ফেললাম। ওর তল নেই না। এবার সে একটু কুণ্ঠিত হয়। ওরাই তো বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁড়ে যাও না, টিউব কলের মতো এই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কত দূর শেকড় নেমেছে খুঁড়ে দেখোই না একদিন। জিভ কেটে লোকটা বলল, ও সব কথা কেন? ওতে অপরাধ হয়, বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে, কিরকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না। হ্যাঁ, বলো কি, মহামারী নাকি? জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে। কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারুর হয়নি দেবতার কৃপায়। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চন্নামৃত খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে জাগ্রত আপনি কাকে বলেন? এবার কি জবাব দেবতা চিন্তা করবার সময় ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে, আর একদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা, দাঁড় করিয়ে সে বলল, আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে? আরে টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হয় না। তুমি বরং ও 200 শক্তির ভেরিওলিনাম এক ডোজ খাওগে কিং কোম্পানি থেকে, যদি টিকে থাকতে চাও। পরের হপ্তায় ওই আরেক ডোজ, তারপর আরেক, ব্যাস নিশ্চিন্ত। টিকে ফেল করেছে আকচার দেখা যায়, কিন্তু ভেরিওলিনাম নেভার। বলো কি, জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল ফোঁড়াফুঁড়ি এই তো জেনেছ, অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে? আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি, আমি জানি। বেশ, তাহলে তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধকরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরে এই পথ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগেই মরেছে। কি সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে। ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে সেই সব মারাত্মক রোগাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। হাত পা সিঁটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোন এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা হয়ে গিয়েছে, কবিরাজি বা বাকি থাকে কেন? যে উপায়েই হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাটছেন। কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে বাটা হচ্ছে, কোন টিকারির শেকড় বেটে খেতে হয়, ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিক্সা ডেকে উঠে বসা গেল। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছিল। জ্বর জ্বর ভাব, বসন্ত হওয়ার আগে এই রকমই নাকি হয়ে থাকে। বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, শরীরটা ভালো নেই। মা বললেন, কি হয়েছে তোর? হয়নি কিছু,
বোধহয় হবে বসন্ত। বালাই ষাট বলতে নেই, তা কেন হবে তোর? এই হত্যুকির টুকরোটা হাতে বাঁধ দেখি। আমি 30 বছর বাঁধছি, এই হাতে বসন্ত রোগী তো ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি। নে ধর এটা তুই। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। 30 বছরে একবারও হয়নি তোমার? বলো কি? দাও দাও দাও, তবে এতক্ষণ বলনি কেন? কিন্তু এই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হর্তুকিই দাও, যদি তাতে আটকায়। হর্তুকি তো বাঁধলু, কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাজ ম্যাজ করতে লাগলো। নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত। তবে আর বাঁচন নেই। মাকে ডেকে দেখালাম। মা বললেন, মার অনুগ্রহ নয়, ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস না, ও কিছু না। সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আগে। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে? লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নাকি নিরাপদে রয়েছে। আমিও তাই খাবো নাকি? হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে, নেই যে তা কে বলতে পারে? হ্যাঁ, ওর যেমন কথা, ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতা সব বাড়িতেই কিছু না কিছু অসুখ হচ্ছে। তাছাড়া মনের জোরে রোগ প্রতিশোধের শক্তি জন্মায়। মারিরও যেখানে মার, সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এই সব যা তা না করে সকালে টিকে নেওয়াই উচিত ছিল, হয়তো তাতে আটকাতো। এখনই গিয়ে টিকে নিয়ে ফেলবো নাকি? টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হাম হয়ে দাঁড়ায়। আর হামে তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের হামেশাই হচ্ছে। না, আমি মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি। টিকে নিয়ে অশোকতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে যে সত্যিই এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কাল যদি বসন্তে মারা যাই, তখন কোথায় যাব? শেক্সপিয়ারের সেই কথাটা, সেই স্বর্গমর্ত হরেশীয় একাকার করা বাণী, না, হ্যাঁ, একেবারে ফেলনা নয়। এই পৃথিবীর, এই জীবনের সুদূর নক্ষত্রলোক এবং তার বাইরেও বহু দূর বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি? কটা ব্যাপারেরই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারি? যতই বিজ্ঞানের দোহাই পড়ি না কেন, শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকেই নত মুখে চুপ করে দাঁড়াতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম। প্রার্থনা করলাম, বাবা, আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম, বললাম, জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বম বম। উঠে দাঁড়িয়ে একবার চারিদিকে দেখলাম, কেউ দেখে ফেলেনি তো? শুনলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প দেবতার জয়।